প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা দেখছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স কোর্স। তো ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের আমাদের আজকের 25তম লেকচার। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমাদের যে চ্যাপ্টার টাইটেল আমরা দেখেছিলাম সেটা ছিল ইন্টারন্যাশনাল ট্রেডিং অ্যান্ড ট্রেড অর্গানাইজেশনস। তো আমরা বুঝতেই পারছি যে এটা আমাদের ট্রেড রিলেটেড একটা চ্যাপ্টার। ট্রেড কিভাবে এনহান্স করা যায় বা ট্রেড এনহান্স করলে আমাদের কোনো সমস্যা আছে কিনা, তো সেসব নিয়েই মূলত আমাদের এখানে আলোচনা। তো এরপরে আমরা আসি, আমরা আজকে যে টপিক আমাদের দেখার ইচ্ছা আছে সেটা হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড। এখানে বানানটা একটু একটা জি চলে আসছে মাঝখানে, এটা আমি খেয়াল করিনি। তো এখানে আমরা দেখছি যে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড, এটাকে আমরা বলছি গ্যাট। এটা আমাদের পরীক্ষায় এটার ফুল মিনিংও জানতে চায়। তো এরপর আমরা আরেকটা বলছি যে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেখান থেকে আমাদের বড় কোশ্চেন থাকে, তো যেটাকে আমরা বলি ডাব্লিউটিও। তো এখন আমরা আসি, এখান থেকে দেখি আমাদের আজকের কি কি আছে। তো আমরা এই গ্যাট আর ডাব্লিউটিও এই দুটো সম্পর্কে একটা ধারণা পেতে চাই। তো আমরা শুরুতে গ্যাট দিয়ে শুরু করেছিলাম গত ক্লাসে, আমরা শেষ করতে পারিনি। তো গ্যাট আর ডাব্লিউটিও ট্রেড রাউন্ড আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। তার আগে আমরা দেখে আসি গ্যাটটা কিভাবে আসলো, ডাব্লিউটিও কিভাবে আসলো। তো পরে আমরা ডাব্লিউটিও সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তো এখন আমরা আসি, আমরা বলেছিলাম যে আমাদের এই যে গ্যাট, এটা এর মেইন উদ্দেশ্য হলো ট্রেডকে এনহান্স করার জন্য মূলত আমাদের ট্যারিফ রিডাকশন করা, অর্থাৎ আমাদের যে শুল্ক বাধা বা নন ট্যারিফ ব্যারিয়ার্সও মূলত আমাদের এই গ্যাটের মধ্যে আলোচনার বিষয় আছে। তো মূলত ট্যারিফ বা শুল্ক রিলেটেড যত বিষয় বা অশুল্ক যেগুলো বাধা আছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, সেই বাধাকে কিভাবে দূর করা যায়, সেই রিলেটেড যে আলোচনা, সেই আলোচনাগুলো মূলত আমাদের গ্যাটের মাধ্যমে হয়ে থাকে। তো তার আগে আমরা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন ছিল গ্যাটের আগে। তো সেই ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন ফেল করেছিল, কারণ আমরা বলেছিলাম যে এখানে অনেকেই এই এটাতে জয়েন করেনি। কিন্তু আমরা দেখলাম যে গ্যাটে আমাদের মেম্বার সংখ্যা শেষমেশ মোটামুটি ভালোই ছিল। শুরুতে আমাদের আমরা শুরু করেছিলাম 23 কান্ট্রি দিয়ে, তারপরে আবার বেশ কিছু রাউন্ডে যে দেখেছি আমাদের সদস্য সংখ্যা কমে গেছে, কিন্তু আস্তে 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 আমরা দেখছি বেড়েছে, এবং শেষমেশ উরুগুয়ে রাউন্ডে আমরা পেয়েছিলাম 123 মেম্বার্স, যেখান থেকে আমাদের ডাব্লিউটিওর যাত্রা শুরু। এই যে আমরা এখান থেকে বলছি এটা হলো আমাদের ডাব্লিউটিও এস্টাবলিশড, যেখানে আমাদের ডাব্লিউটিও এস্টাবলিশড হয়েছিল যে রাউন্ডে, সেটাকে আমরা বলি উরুগুয়ে রাউন্ড। সেই উরুগুয়ে রাউন্ডে আমাদের এখানে ছিল ওকে আচ্ছা, আমার এই স্পিকারে সমস্যা হচ্ছে, তো তোমরা কোথা থেকে শুনতে পাওনি? হ্যালো স্যার লাস্ট স্যার এক লাইন শুনছি। শুনিনি মনে হয় শুধু। হ্যাঁ স্যার, কোথা জি মোটামুটি স্যার, শুনছি। আস্তে আস্তে শোনা স্যার গেছে। আপনার সাউন্ড আপ ডাউন করতেছে, মানে আস্তে আসতেছে, আবার একটু পরে জোরে হঠাৎ করে ফেটে আসতেছে, তারপর আবার সাউন্ড চলে যাচ্ছে। ও, তার অর্থ কি সাউন্ড কি শুরুর দিকে ভালো ছিল? জি জি স্যার, স্যার, শুরুর যে শুরু পার্টটা এখনো ঠিক আছে। এতক্ষণ শুনতেছিলাম কিন্তু আস্তে আস্তে শুনতেছিলাম, অনেক আস্তে আর কি। আস্তে, অনেক আস্তে। ও আচ্ছা আচ্ছা, তো এখন ক্লিয়ার তাই তো? আচ্ছা, তোমরা তাহলে ওই স্যার মুখটা এখন অফ করে রাখো, যদি স্যার। সাউন্ড অফ হয়ে যায় আবার আমাকে একটু জানাবো আর কি, ঠিক আছে? আমি ঠিক জি বুঝতে স্যার। জি পারছি না স্যার। যে কখন সাউন্ডে সমস্যা হচ্ছে। ওকে, তো এখন আমরা বলছি কি যে আমরা বলেছিলাম যে আমাদের এই যে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, যেটা আমাদের এখানে মেম্বার সংখ্যা যথেষ্ট ছিল না, ফলে এই ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন আমাদের ফেল করেছিল। তো তারপরে আমাদের যে 23টা নেশন নিয়ে আমাদের প্রথম গ্যাটের যাত্রা শুরু, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ এন্ড ট্রেড, যেটার প্রথম আলোচনা আমরা বলেছিলাম যে জেনেভাতে যেটার আলোচনা শুরু হয়েছিল। এবং তারপরে গ্যাটের বেশ কিছু রাউন্ড আমরা দেখেছি, 8টা রাউন্ড। তো শেষমেশ যে রাউন্ডটা আমরা বলছি উরুগুয়ে রাউন্ড, সেই উরুগুয়ে রাউন্ড থেকেই আমাদের মূলত ডাব্লিউটিও যাত্রা শুরু, এবং সেখানে আমাদের 123টা নেশন এখানে তারা অ্যাটেন্ড করেছিল এই ডাব্লিউটিও উরুগুয়ে ট্রেড রাউন্ডে। তো এরপরে মূলত আমাদের ডাব্লিউটিও যাত্রা শুরু, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যাত্রা কেন আমাদের করতে হলো, গ্যাটটাকে আমাদের গ্যাটের গুরুত্ব কমে যে কেন আমাদের ডাব্লিউটিও আসলো, তার ফ্রেমওয়ার্ক কি, সে অন্য কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করে কিনা বা অন্য কোনো সংগঠন তার সঙ্গে জড়িত কিনা, তো এসব বিষয় মিলেই মূলত আমরা দেখতে চাই আর কি যে এই ডাব্লিউটিও আর গ্যাটের ডিফারেন্ট ট্রেড রাউন্ড এবং ডাব্লিউটিও সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করতে চাই। তো এখানে আমরা কিছু বাক্য লিখেছি, যেখানে আমরা দেখেছি যে যখন আমাদের শুরুতে ট্রেড নিয়ে আলোচনা হয়েছিল, ট্যারিফ রিডাকশন নিয়ে,
যেটাকে আমরা বলি জেনেভা রাউন্ড, সেটা গ্যাটের আন্ডারে, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড। তো এই ট্রেড করতে যে ট্যারিফ রিডাকশনের ফার্স্ট ডিসকাশন, সেটা আমরা বলেছি, যেটাকে আমরা বলা হয় জেনেভা রাউন্ড। তো সেই জেনেভা রাউন্ডে আমরা দেখেছিলাম যে এখানে আহ, এই জেনেভা রাউন্ডের শুরুতে আমাদের যেসব ট্যারিফ ছিল, about 25% participants were এখানে আমাদের ট্যারিফ লেভেল যেটা 22% ছিল, সেই ট্যারিফ লেভেলটা কমে 1999 সালে এসে সেটা 5% পর্যন্ত চলে এসেছিল আর কি। অর্থাৎ ট্যারিফ লেভেল 22 থেকে কমে 5% পর্যন্ত এটা চলে এসেছিল। তো সেটা আমরা আলোচনা করতে চাই। তো দেখি আমরা এখান থেকে আমাদের প্রথম এই যে এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ট্রেড আলোচনা হয়েছে। 1995 সালে যে আমরা বলছি এটা উরুগুয়ে রাউন্ড হিসাবে ডাব্লিউটিও যাত্রা শুরু। তো তার আগে আমরা দেখে আসি ইনিশিয়াল রাউন্ড, যেটাকে আমরা বলি জেনেভা রাউন্ড। তো আমরা বলছি কি যে জেনেভা রাউন্ডে আমাদের যেটা হয়েছিল, সেখানে আমাদের 23টা নেশন এই জেনেভা এগ্রিমেন্টে এই যে ট্যারিফ রিডাকশন যে চুক্তি, সেই চুক্তিতে তারা স্বাক্ষর করেছিল। এবং সেটা আমাদের অনুষ্ঠিত হয়েছিল কবে, যেটাকে আমরা বলছি যে এটা শুরু হয়েছিল 1947। শুরু কেন বলছি আমরা, কারণ এটার পরের রাউন্ডটা আমরা দেখছি 1949। তো আমরা যেদিনই আমরা ট্রেড নেগোসিয়েশন আলোচনা করি, ঠিক সেই দিন থেকে যে ট্যারিফ রিডাকশন হয় সেটা আমরা বলতে পারি না। তো এখানে আমরা বলছি কি যে তাহলে ট্যারিফ রিডাকশনটার একটা টাইম ফ্রেমওয়ার্ক থাকে। তো সেই টাইম ফ্রেমওয়ার্কের শুরু আমরা বলছি যে তাহলে এটা আমাদের যে রাউন্ডটা, সেই রাউন্ডটা আমাদের শুরু হয়েছিল হলো 13 অক্টোবর 1947 জেনেভা, সুইজারল্যান্ডে। তো আমরা বলছি যে সুইজারল্যান্ডের জেনেভাতে ফার্স্ট যে ইনিশিয়াল রাউন্ড, সেটাকে আমরা বলি জেনেভা রাউন্ড। তো এই জেনেভা রাউন্ডে যখন আমাদের প্রথম ট্যারিফ রিডাকশন নিয়ে আলোচনা হয়, তো আমরা বলছি কি তারপরে এসে এটা ইফেক্টিভ হয়েছে কত সালে, 1 জানুয়ারি 1948। এটা 1948 থেকে ইফেক্টিভ হয়েছে। তো এখন কথা হলো, এই যে আমাদের জেনেভা রাউন্ডে আলোচনা হয়েছিল, এখানে আসলে কি আলোচনা হয়েছে? তো এখানে দেখা গেছে যে যখন আমাদের এই জেনেভা রাউন্ডে আলোচনা হয়েছে, তখন প্রায় 4500 গুডস এর যে উপরের যে ট্যারিফ, সেই ট্যারিফটা মূলত এখানে কমানো হয়েছিল। অর্থাৎ 4500 গুড এই নেগোসিয়েশন এফেক্টেড হয়েছিল। এফেক্টেড বলতে আমরা কি বুঝি, যে এই যে আমাদের 4500 গুডের উপরে ডিফারেন্ট লেভেলের ট্যারিফ ছিল। অর্থাৎ যখন আমরা ট্রেড আলোচনা করি, তখন আমরা জানি যে এক দেশ থেকে অন্য দেশে গুডস দেয়া নেওয়া হয়। তো এই দেয়া নেওয়ার ক্ষেত্রে দেখা যেত যে ট্যারিফ যে ছিল আর কি, সীমানায় যে শুল্ক বাধা বা সীমানার যে কর এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতে গুডস গুলো, তো সেই কর মূলত 4500 যে গুডস ছিল, সেই গুড গুলো এখান থেকে এফেক্টেড হয়েছিল। তার অর্থ কি, এফেক্টেড অর্থ কি, যে এই 4500 গুডের উপর থেকে ট্যারিফটা কমিয়ে নেওয়া হয়েছিল। তো সেই ট্যারিফ রিডাকশন যে ট্যারিফ যে কমানো হয়েছিল, তার থেকে দেখা গেছিল কি যে এখানে আমাদের প্রায় 10 বিলিয়ন মতো ডলার এই যে আমাদের ট্যারিফটা ছিল, সেটা কিন্তু রিডাকশন হয়েছে। অর্থাৎ এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ এখানে আমরা দেখছি যে মানি এখান থেকে কিন্তু ট্যারিফ, যেটাকে আমরা বলি, যেটা রেভিনিউ গভর্নমেন্টের, বিভিন্ন গভর্নমেন্ট এখান থেকে কিন্তু রেভিনিউ লস করেছে। কারণ আমরা জানি যে ইম্পোর্টের উপরে ট্যারিফ বসালে সেখান থেকে গভর্নমেন্টের একটা রেভিনিউ আসে। তো সেই 10 বিলিয়ন কিন্তু ডলার এখান থেকে আমাদের ট্যারিফ রিডাকশন হচ্ছে। অর্থাৎ ইনিশিয়াল রাউন্ড যেটা, সেটা আমাদের তাহলে বলা যায় অনেকটা ফলপ্রসূ। এরপরে আমরা আসি যে এখান থেকে আমাদের আসছি আমরা এনএসসি রাউন্ড। তো সেখানে আমরা বলছি কি যে এটার কত সালে হয়েছিল, এটা 1949 যেটা ফ্রান্সে হয়েছিল। তো এখানে আমরা দেখছি কি যে এখানে আমাদের 13টা দেশ অংশ নিয়েছিল। তো এখানকার মেইন উদ্দেশ্য আমাদের ছিল ট্যারিফ রিডাকশন। তো এখানে আমরা দেখছি কি যে এখানে আমাদের আগে যেমন 4500 গুডের উপরে, আমি এখানে এটা লিখিনি, এটা লেখা উচিত ছিল, এখানে 4500 গুডের উপরে আমাদের এফেক্টেড হয়েছিল। আর এখানে আমাদের এফেক্টেড হয়েছে কতটা, 5000 ইন টোটাল। তার অর্থ কি, এই 13টা দেশের মধ্যে আমাদের যে আলোচনা হয়েছে, সেখানে কিন্তু 5000 গুড এর মধ্যে এসছে যে এগুলোর উপর থেকে ট্যারিফ রিডাকশন হবে। তো এটাও মূলত আমাদের বেশ এফেক্টেড, বেশ একটা যেটাকে আমরা বলি যে এটা অনেকটা সফল, কারণ এখানে বেশ খানিকটা গুডের উপর থেকে আমাদের কিন্তু ট্যারিফ রিডিউস হয়েছে। তো এরপরে আমরা আসি, পরে আমরা বলছি যে টার্কওয়ে রাউন্ড, যেটাকে আমরা বলি, এটা ইংল্যান্ডে। তো এটা আমাদের কত সালে এসছে, এটা আমাদের এসছে 1951। এটাকে আমরা বলছি এটা এর হলো, এখানে আমাদের দেখছি কি, এখানে আমাদের কান্ট্রিজ ছিল 38, এখানে 38টা দেশ অংশ নিয়েছে। এবং এখানে আমাদের ট্যারিফ রিডাকশন দেখছি কি যে 8700 গুডের উপরে। তাহলে ফার্স্ট আমরা দেখলাম জেনেভা রাউন্ড, তারপর আমরা বলছি এনএসসি রাউন্ড, যেটা ফ্রান্সে, তারপর আমরা বলছি যে এটা টার্কওয়ে রাউন্ড, যেটাকে আমরা বলছি ইংল্যান্ডে। এবং এখানে আমাদের 8700 গুডের উপরে এখানে নেগোসিয়েশন হয়েছিল যে এখান থেকে আমাদের ট্যারিফ রিডাকশন হবে। এবং
আহ, এখান থেকে বলা হচ্ছে যে প্রায় এই যে আমাদের 8,700 গুড, এদের উপর থেকে প্রায় 25% আমাদের ট্যারিফ রিডাকশন করা হয়েছিল। অর্থাৎ 100 টাকা হলে সেখান থেকে 75 টাকা পর্যন্ত ছিল, 25 টাকা পর্যন্ত এখান থেকে ট্যারিফ রিডাকশন হয়ে গেছিল আর কি। তো এরপরে আমরা আসি আমাদের পরের রাউন্ড। পরের রাউন্ডকে আমরা বলছি যে জেনেভা রাউন্ড। তো এখানে আমাদের জেনেভাতে ফার্স্ট রাউন্ড, এটা ইনিশিয়াল রাউন্ড, এটা ফার্স্ট রাউন্ড। এটা হলো আমাদের সেকেন্ড রাউন্ড জেনেভার। তো এখানে আমরা বলছি যে এটা হলো আমাদের এটা 1956, এবং এখানে আমাদের কান্ট্রি ছিল 26। এখানে আমাদের ট্যারিফ রিডাকশন হয়েছে $2.5 বিলিয়ন মতো। এই 2.5 বিলিয়ন যে ট্যারিফ ছিল সেটা এখান থেকে তুলে দেওয়া হয়েছে। আহ, এখন কথা হলো যে আমরা ট্যারিফ কেন তুলে দিচ্ছি এভাবে, সেটা আমরা আগেই আলোচনা করেছি যে এটা আমরা WTO রোলে গেলেও টের পাবো যে ট্যারিফ রিডাকশন করলে আসলে আমাদের বেনিফিট কি, সেটা আমরা পরে গেলেও টের পাবো। সেটা আমরা এখান থেকে ডিটেলস আলোচনা করছি না। তো এরপর আমরা বলছি ডিলন রাউন্ড, যেটা আমরা দেখছি এখান থেকে কি এটা ফিফথ রাউন্ড। এখানে আমাদের এটা 1960-তে আমরা দেখছি 60 থেকে 62 এর ডিউরেশন। তো এখান থেকে আমরা বলছি কি যে এখানে আমাদের 26টা দেশ এখানে অংশ নিয়েছিল, 26 কান্ট্রিজ। আর এখান থেকে আমাদের ট্যারিফ রিডাকশন হচ্ছে $4.9 বিলিয়ন মতো। তো এগুলো আসলে মনে রাখা আমাদের জন্য কঠিন, কিন্তু আমরা এই রাউন্ডগুলোর দিকে তাকালে একটু বুঝতে পারবো। আমাদের এখান থেকে যে রাউন্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাতে আমরা আসবো একটু পরেই। তো এরপরে আমরা বলছি কি যে আমাদের এর পরের রাউন্ডটাকে আমরা বলছি কেনেডি রাউন্ড, যেটাকে আমরা বলছি যে এটা আমরা দেখছি কি যে এর মেয়াদটা আমরা দেখছি 1964 এটা শুরু হয়েছে, এবং এটা দেখছি 1964 থেকে 1967 পর্যন্ত এটা ডিউরেশন। এটা আমরা বলছি যে এটা কার নাম অনুসারে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জন এফ কেনেডির নামে। তো এখানে আমাদের কান্ট্রির সংখ্যা একটু বেড়ে গেছে। এখানে আমরা দেখছি যে আমাদের কান্ট্রি 62 কান্ট্রিজ এখানে পার্টিসিপেট করেছিল। এবং এখানে এখানে আমাদের একটা নতুন সূচনা হচ্ছে, সেটা হলো আমরা আগে শুধু ট্যারিফ রিডাকশনের কথা বলেছিলাম, কিন্তু এই যে আমাদের কেনেডি রাউন্ড, এই কেনেডি রাউন্ডে আমরা বলছি যে এখানে আমাদের এন্টি ডাম্পিং এর চুক্তিটাও এখানে হচ্ছে। তো এন্টি ডাম্পিংটা কি আমাকে একটু বলো তো। স্যার মানে ডাম্পিং বিরোধী, সেটা কি মানে ওই আসলে? দেশটা বিদেশিদেরকে মানে তার দেশে কম দামে প্রোডাক্ট বিক্রি করতে দিবে না। হ্যাঁ, এখানে কি সে তাহলে নতুন করে আবার ট্যারিফ বসাবে? স্যার এই সেটা জানি না। এখন আমি যদি এন্টি ডাম্পিং করতে চাই তাহলে কি করতে হবে? এন্টি ডাম্পিং তো মূলত ট্যারিফ বসিয়ে করা হয়। যেমন ইন্ডিয়া থেকে যদি কোনো একটা ব্যাটারি বাংলাদেশে আসে, যেটার ইন্ডিয়ান মার্কেটে একরকম প্রাইস আর বাংলাদেশের মার্কেটে তার থেকে প্রাইস কম, তো যখন আমি আমার মার্কেটের অন্যান্য প্রডিউসারও যখন থাকে, তখন তাদেরকে যদি আমি প্রোটেক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে ওই ইন্ডিয়ান ব্যাটারির উপরেও ট্যারিফ বসাতে হয়। কারণ তারা ডোমেস্টিক মার্কেটের চাইতে আমার মার্কেটে কম দামে বিক্রি করছে। ফলে দেখা যাবে কি যে এই এন্টি ডাম্পিং করার জন্য তখন কিন্তু ট্যারিফ রিডাকশন কিন্তু আমার মেইন টার্গেট, কিন্তু এন্টি ডাম্পিং করতে যে আমি এখানে কিন্তু আবার ট্যারিফ ইন্ট্রোডিউস করছি, অর্থাৎ আমি এখানে নতুন করে আবার ট্যারিফ বসাচ্ছি। ঠিক আছে, শুনতে জি পাচ্ছ? স্যার। হ্যাঁ। আর একটা জিনিস দেখো, এখানে এখানে আমরা বলছি যে এখানে আমাদের আর কি কি আছে, এক্সপানশন অফ ট্রেড ডেভেলপিং কান্ট্রিজ অ্যাজ এ মিনস অফ ফার্দারিং। এখন আমরা বলছি যে এখানে আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলোকে আলাদাভাবে জোর দেওয়া হচ্ছে। যে ডেভেলপিং কান্ট্রি গুলোকে জোর দেওয়ার একটা মেইন উদ্দেশ্য হলো ওই যে আমাদের এন্টি ডাম্পিং পলিসি যেটাকে আমরা বলি, সেটা একটা টার্গেট। আরেকটা হলো আমরা বলেছি যে ডেভেলপিং কান্ট্রি গুলোর যে যে ওই যে আমাদের ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যেটাকে বলা হয় ট্রিপস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ। তো এই সব জায়গায় কিন্তু ডেভেলপিং নেশন গুলোকে সুবিধা দেওয়া হয়েছে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এদের করার মতো অত অর্থ এদের থাকে না, আবার টেকনোলজি ট্রান্সফার এগুলো কিন্তু এসব জায়গায় আলোচনা হচ্ছে। অর্থাৎ আমরা বলছি কি যে এই যে ডেভেলপিং নেশন গুলো আছে, তারা যাতে ফার্দার ইকোনমিক ডেভেলপমেন্টে যেতে পারে, সেজন্য কিন্তু এই এগ্রিমেন্টে চুক্তি হচ্ছে আর কি। আর এখানে আমরা বলছি কি যে এখানে আমাদের এই যে প্রাইমারি গুডস যেগুলো আছে, যেগুলোকে আমরা বলি এগ্রিকালচারাল গুডস, বা এখানে আবার আলাদাভাবে আমরা প্রাইমারি প্রোডাক্টসও লিখেছি, এগুলোর জন্য যাতে ডেভেলপড নেশন গুলোতে, যাতে ডেভেলপিং নেশন গুলো মার্কেট অ্যাক্সেসটা পায়, সেজন্য যাতে ট্যারিফ স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়, সেটা নিয়েও আলোচনা হয়েছে, যেটাকে আমরা বলি মোস্ট ফেভার্ড নেশনও এখানে এর মধ্যে আলোচনা হয়েছে। মোস্ট ফেভার্ড নেশনের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ট্যারিফ রিডাকশনটা একটু বেশি হয় আর কি, যেগুলো মূলত এগ্রিকালচারের, যেগুলো মূলত আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি গুলোর জন্য বেশি প্রযোজ্য।
তো এরপরে আমরা আসি যেটাকে আমরা বলছি টোকিও রাউন্ড। তো এটাকে আমরা বলছি যে এখানে আমাদের টোকিও রাউন্ডটার আমাদের ইয়ারটা 1973, এটা স্টার্টিং, এরপরে আমাদের শেষ হয়েছে 1979। তো এখানে আমরা দেখছি কি যে এখানে আমাদের অংশ নিয়েছিল প্রায় 102টো দেশ, 102টা কান্ট্রি এখানে অংশ নিয়েছে। এবং এখানে আমরা দেখছি কি যে এখানে আমাদের 102টা কান্ট্রি এবং এখানে আমাদের 19 বিলিয়ন ডলারের মতো এখানে আমাদের ট্রেড ট্যারিফ কনসেশন হয়েছে। এবং এখানে আমরা দেখছি কি যে এখানে আমাদের আরো এখানে আমাদের ট্যারিফ ছাড়াও এখানে কিন্তু নন ট্যারিফ রিলেটেড যে ডিসকাশন সেটা এখানে হয়েছে, অর্থাৎ ট্যারিফ বাদেও যে আদার রেস্ট্রিকশন থাকে সেই সব রেস্ট্রিকশন নিয়ে মূলত আমাদের টোকিও রাউন্ডে আলোচনা হয়েছে যে আমি ট্যারিফ বসাচ্ছি না, কিন্তু ট্যারিফের ধরনে এমন অনেক ব্যারিয়ার্স আছে যেগুলো ইগনোর করা কঠিন, সেগুলোর জন্য আবার আমাদের ট্রেডে হ্যাম্পার হয়। যেমন একটা নন ট্যারিফ ব্যারিয়ারের একটা এক্সাম্পল দিতে পারো? কেউ একটা নন ট্যারিফ স্যার ব্যারিয়ারের, কোটা। হ্যাঁ এটাও ঠিক আছে, নন ট্যারিফ ব্যারিয়ার্স। তারপরে ধরলাম আমাদের নানা রকম টেস্টিং প্রসিডিউরও বলে যে দেরি হয়, এর জন্য আমাদের অনেক কস্ট বেড়ে যায় আর কি। যেমন আমাদের দেশ থেকে যেসব এগ্রিকালচারাল প্রোডাক্ট বা ফিশারিজ এগুলো যখন যায় তখন ওরা টেস্টিং এর জন্য সময় নেয় আর কি। তো সময় নিলে সেগুলো ওই বর্ডারে বসে থাকলে সেগুলোর জন্য আলাদা কস্ট ইমপ্লিমেন্টেশন হয়। তো সেসব থেকে কিভাবে বের হয়ে আসা যায় মূলত এখানে আমাদের টোকিও রাউন্ডে সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। তো এরপরে আমরা আসি আমাদের ফাইনাল রাউন্ড, যেটাকে আমরা বলছি উরুগুয়ে রাউন্ড। তো উরুগুয়ে রাউন্ড আমাদের এটার হয়েছিল হলো 1986 সালে শুরু হয়েছিল। তো এখান থেকে আমরা বলছি এখানে আমাদের যে কান্ট্রিজ ছিল এখানে আমাদের 123টা দেশ এখানে অংশ নিয়েছে এবং এই উরুগুয়ে রাউন্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটার আমরা আলোচনার প্রথম দিকেই বলেছি যে এই উরুগুয়ে রাউন্ড থেকে আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্ভব এই রাউন্ডের আলোচনা থেকে মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের শুরু হচ্ছে আর কি। তো এখানে আমরা বলছি কি যে এই যে এখানে যে যে এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল উরুগুয়ে রাউন্ডে, সেই এগ্রিমেন্ট গুলোর মধ্যে ছিল আমাদের ট্যারিফ কমানো, যেহেতু আমাদের এখানে সদস্যদের সংখ্যা অনেক বেড়ে গেছে 123। তো 123টা দেশের মধ্যে এখন আমাদের আলোচনা হয়েছিল ট্যারিফস, নন ট্যারিফ কি কি হবে। তারপরে আমরা বলছি যে এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, অর্থাৎ যেমন দেখা গেছে যে ডেভেলপিং যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের অনেক বই আমরা পাই আর কি, যেগুলো একেবারে পুরো কোন রকম আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট মেনটেন করা হয় না। যেমন আমরা যদি নীলক্ষেতে যে বাইরের দেশের রাইটারদের যে বইগুলো আমরা পড়ি সেগুলো যদি অন্যান্য দেশে কিনতে হতো তাহলে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হতো, কিন্তু আমরা 100-200 টাকার মধ্যে বই কিনি। তো এর কারণটা কি, যে এর কারণ হলো বাংলাদেশ যেহেতু ডেভেলপিং নেশন বা লিস্ট ডেভেলপ কান্ট্রি ছিল, সেহেতু সেক্ষেত্রে তার কিন্তু একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হিসেবে বাংলাদেশ এখান থেকে একটা সুবিধা পেয়েছে। এবং সম্ভবত এটা 2024 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য বাড়ানো হয়েছে আর কি। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট পাওয়ার ফলে দেখা যায় কি যে বাংলাদেশ কিন্তু বাইরের দেশের অনেক কিছু ইউজ করে, কিন্তু তার জন্য কোনো প্রপার্টির ট্যাক্স সে পে করে না। ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য যে ট্যাক্স পে করতে হয় সেটা সে পে করে না, ফলে দেখা যায় কি যে এই অ্যাডভান্টেজটা সে পায়। তো কথা হলো যে বাইরের দেশগুলো কেন তাকে অ্যাডভান্টেজ দেয়, কারণ আমি জানি যে আমার দেশে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কম, কিন্তু আমার এডুকেশন থেকে শুরু করে অন্য ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমার এইসব ইনস্ট্রুমেন্টস আমার দরকার আছে। আবার যদি বলি মেশিনারি গুড, সেগুলো কিন্তু বাংলাদেশ এখনো ওই ফ্যাসিলিটি পায় আর কি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের যে ল সেটা সে এখানে হ্যাম্পার হলেও খুব বেশি আমাদের অসুবিধা নেই, আমাদের বেশ কয়েক বছর পর্যন্ত এই অ্যাডভান্টেজ এখনো আছে। তো এখন কথা হলো যে যদি এখানে আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সেটাও আমাদের এই উরুগুয়ে রাউন্ডে আলোচনা হয়েছিল এবং সেখানে ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ বা লিস্ট ডেভেলপ কান্ট্রি যারা আছে তারা এখান থেকে একটা অ্যাডভান্টেজ পায় আর কি। তো এখানে আবার বিভিন্ন দেশের মধ্যে যে ট্রেড নিয়ে বা ট্যারিফ নিয়ে যে বিভিন্ন রকমের ডিসপিউট আছে সেটা সেটেলমেন্টের এখানে বিষয় আছে। তারপর আমরা বলছি এখানে টেক্সটাইল, এগ্রিকালচার, টেক্সটাইল রিলেটেড যে বিভিন্ন দেশগুলোতে যে টেক্সটাইল যায় সেখানে কি জিএসপি ফ্যাসিলিটি থাকবে নাকি থাকবে না, এগ্রিকালচারাল ম্যাটার্স গুলো নিয়ে এখানে আমাদের আলোচনা হয়েছিল এবং এখানে শেষমেশ ফাইনালি এখান থেকে আমাদের ডব্লিউটিও যাত্রা শুরু। তো আমরা বলছি গ্যাটের যে ডিফারেন্ট রাউন্ড আলোচনা তার থেকে আমরা একটা অর্গানাইজেশন পেয়েছি যেটাকে আমরা বলছি ডব্লিউটিও। তো এরপরে আমরা আসি তারপরে এখানে আমরা বলছি কি যে এখানে আমাদের
যে আলোচনা হয়েছে সেখানে আমরা দেখছি কি যে এখানে দেখা গেছে যে 40% পর্যন্ত আমাদের ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন গুডসের উপরে যে ট্যারিফ তার প্রায় 40% এখানে আমাদের ট্যারিফ রিডাকশন হচ্ছে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের দেশের সংখ্যাও হিউজ, এখানে 123টা দেশ আছে এবং এখানে আরেকটা আলোচনা হচ্ছে সেটা হলো আমরা জানি যে প্রত্যেকটা দেশ তাদের নানা কারণের জন্য তাদের এগ্রিকালচারকে তারা সুরক্ষা দিতে চায়। কারণ আমি যদি সিম্পল বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু তার এগ্রিকালচারকে সুরক্ষা সবসময় দিতে চায়। কারণ আমাদের যে পরিমাণ জনসংখ্যা আছে, যদি আমরা এই নেসেসারি গুডস আমাদের এগ্রিকালচার রিলেটেড গুডস থেকেই আসে, ধান চাল আটা যেগুলো আমরা বলি না কেন, তো এগুলো থেকে দেখা যাবে কি যে যদি বাংলাদেশ এই আমাদের এই এগ্রিকালচারাল রিলেটেড এই সব সেক্টরগুলোতে যদি সে গুরুত্ব না দেয় তাহলে দেখা যাবে যে এখানে তার অন্যের উপরে নির্ভরশীল হতে হবে। তো অন্যের উপরে নির্ভরশীল হলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে ওই দেশে যদি কোনো ক্রমে খরা বন্যা বা এরকম কিছু হয় তাহলে সেই বাংলাদেশও এফেক্টেড হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এখানে কি করেছে যে বাংলাদেশ কিন্তু এখানে সাবসিডি দেয়। আমরা জানি এগ্রিকালচার সেক্টরে বাংলাদেশ হিউজ পরিমাণে সাবসিডি দেয়। তো সেই সাবসিডি দেওয়ার কারণ কি? সাবসিডি দেওয়ার কারণ কি বলো? সাবসিডি দিলে অসুবিধা কি আর সাবসিডি দেওয়ার কারণ কি? স্যার যেন কম দামে বেশি বেশি প্রোডাক্ট করতে পারে, কারণ কৃষকরা তো গরিব। না না না, কম দাম না, দাম তো সেমই থাকছে। আর কথা হলো যে আমি সাবসিডি দিচ্ছি কারণ হলো আমার অন্য একটা সেক্টরকে আমি এফেক্টেড করছি। তার অর্থই না যে কস্ট রিডাকশনের একটা ওয়ে, কস্ট রিডাকশনের ওয়ে না বলে আমরা বলি যে প্রাইস রিডাকশনের একটা ওয়ে, মার্কেট প্রাইস কমানো টার্গেট, কিন্তু কস্ট কিন্তু কমছে না, কস্ট কমছে না। আমি জাস্ট সাবসিডি দিচ্ছি। সাবসিডিটা আমরা বলেছিলাম, এই সাবসিডিটা আমাকে কেউ একটু ব্যাখ্যা দিতে পারো? জি স্যার, সরকার যখন একটু ব্যাখ্যা মানে একটা উদাহরণ হেল্প দিয়ে ব্যাখ্যা করে, দাও দ্রুত। স্যার যেমন আমাদের দেশে একটা মানে একটা দ্রব্যের ঘাটতি আছে, ওটা শুনতে পাচ্ছি না। স্যার আদ্রিতা বলবে। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছো? স্যার উৎপাদন বৃদ্ধি। না, উৎপাদন বৃদ্ধি না, আমি বলতে চাচ্ছি যে তুমি আগে আমাকে একটা উদাহরণ দিয়ে দেখাও যে আমরা বলছি যে সাবসিডি দিলে মূলত কস্ট কমে না, কস্ট রিডাকশনের একটা ওয়ে, কিন্তু মার্কেট প্রাইসটা কমানো হলো টার্গেট। কস্ট কিন্তু কমছে যে তা বলা যাবে না, মার্কেট প্রাইসটা কমানো টার্গেট। এই সাবসিডি নিয়ে কোনো এক্সাম্পল দেইনি এর আগে আমি? স্যার সেই ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে করে দেয় না যে মানে কত মিনিট আছে আগে দেখে এতটুকু নিই, মিনিমাম, আমাদের মানে সময় কমে হচ্ছে গেছে। আচ্ছা আমি যদি বলি, যেমন ধরো যে আমি ইংরেজিতে লিখি, ঠিক আছে? তুমি বাজারে যে দেখছো যে চালের কেজি, রাইস পার কেজি তোমার 40 টাকা, ওকে? কথা বলতে হবে। এখন আমরা আসি, এখন তুমি ভাবছো যে আহ, এই যে আমাদের যে 40 টাকা চাল, এটা অনেকের জন্য বার্ডেন। এই বার্ডেন কেন? কারণ আমাদের অনেক জনগোষ্ঠী আছে যারা, আমাকে কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, জি আমাদের স্যার, অনেক পাচ্ছি। অনেক জনগোষ্ঠী আছে যাদের ইনকাম খুবই কম, দে আর ভেরি পুয়ার। তো পুয়ার হওয়ার কারণে তারা, সরকার বলছে যে এই যে 40 টাকা চাল, এই 40 টাকা চালটা তাদের জন্য বার্ডেন। তো আমি বললাম যে জোর জবরদস্তি করে যারা ওই রাইসের যারা বিক্রি করে, যারা খুচরা বিক্রেতা আর কি, তাদেরকে কালকে থেকে বলে দিলাম এই চালের দাম তোমাদের 35 টাকা করে রাখতে হবে অথবা 30 টাকা করে রাখতে হবে। পরের দিন যে দেখছি যে কেউ দোকান খোলেনি, তো সে তো আমার এটা ইফেক্টিভ হয়নি আর কি। আমি যে চালের দাম 35 করতে চাইছি সেটা ইফেক্টিভ হয়নি, কারণ তাদের চালের কেনার খরচে 35 টাকা, তারা কি করে 35 টাকায় বিক্রি করবে? অর্থাৎ তাদের সব মিলে কস্ট হিসাব করলে তাদের 40 টাকাই লাগে আর কি, তারা কি করে 35 টাকায় বিক্রি করবে? তো এখন সরকার বললো এটা তো এফেক্টিভ হচ্ছে না, তাহলে এক কাজ করি, আমি ফার্মারের কাছে যাই। তো সরকার এখন ফার্মারের কাছে গেছে, যে বলছে আচ্ছা তোমার 1 কেজি চাল প্রডিউস করতে খরচ কত? তখন ও বলছে যে আমার 1 কেজি চাল প্রডিউস করতে সাপোজ ধরলাম 35 টাকা খরচ বা 40 টাকায় খরচ ধরলাম, সব মিলে আমরা যে বলছে যে একেবারে খুচরা বিক্রেতার কাছে আসা পর্যন্ত আমাদের চালের খরচ 40 টাকা, তারটা সহই, খুচরা যে বিক্রি করছে তার দাম সহই 40 টাকা। এবার সরকার বলছে যে তাহলে তো একটা অসুবিধায় পড়ে গেলাম। তখন সরকার বলছে ঠিক আছে এক কাজ করি, তোমার কত টাকা সার লাগে? তো ও বলছে যে আমার 10 টাকা সার লাগে এটা প্রডিউস করতে গেলে। তখন সরকার বলছে যে ঠিক আছে তোমার এই 10 টাকার সার আমি তোমাকে অর্ধেকটা দিয়ে দিব।
অথবা এমন হতে পারে যে ঠিক আছে তোমার এই 10 টাকার সার আমি এখন 5 টাকায় দিব। তো 5 টাকায় দিলে তার নিজের পকেট থেকে এখন কত খরচ হচ্ছে ওই চালের উৎপাদনে? চালের উৎপাদনে খরচ হচ্ছে 35 টাকা। আর সরকার তাকে দিয়ে দিয়েছে কত? ফার্টিলাইজারের প্রাইস 5 টাকা, সরকার তাকে দিয়েছে যেটাকে আমরা বলছি 5 টাকা দিয়ে দিয়েছে। তাহলে যদি এই 5 টাকা দিয়ে দেয়, সব মিলে আমাদের চালের খরচ কিন্তু হওয়ার কথা ছিল 40, কিন্তু সেটা না হয়ে এখন আমাদের খরচ কত হয়েছে? 35। 40 যেহেতু সরকার দিয়ে দিয়েছে, সেটা তো আর কৃষকের পকেট থেকে যায়নি। ফলে আমাদের এখন মার্কেট রিফ্লেক্টেড প্রাইস হচ্ছে 35। তো মার্কেট রিফ্লেক্টেড প্রাইসটা আমি কমিয়ে দিয়েছি, কিন্তু চাল উৎপাদনের খরচ কিন্তু 40ই আছে। 40-এর থেকে দুটো পার্টি এখানে আমরা দেখছি, এক কৃষক দিচ্ছে 5 টাকা, আর সরকার দিচ্ছে 5 টাকা, এই যে সারের জন্য আর কি। কারণ সারটা তো আমি 5 টাকায় প্রডিউস করতে পারছি না, সেহেতু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার কমানো টার্গেট হলো মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস কিন্তু যে আমার প্রোডাকশন কস্ট কমছে সেটা কিন্তু আমি বলতে পারছি না। প্রোডাকশন কস্টের একটা অংশ সরকার বিয়ার করছে, সরকার যেটা বিয়ার করছে সেটাকে আমরা বলছি সাবসিডি। তো এই সরকার বিয়ার করছে কত? এই যে 5 টাকা। এই 5 টাকা যেহেতু সরকার বিয়ার করছে, এই সরকারের এই বিয়ারেন্সটাকেই আমরা বলছি এটা হলো আমাদের সাবসিডি। তো এখন আমরা সাবসিডি দেওয়ার টার্গেট, সাবসিডিটাকে আমরা কি ডেফিনেশন দিলাম যে আমাদের মার্কেট প্রাইস কমানোর জন্য সরকার কৃষককে যে সাহায্য করে আর কি, সেটা হতে পারে যে ইনপুট হেল্প, যেটাকে আমরা বলছি ফার্টিলাইজার দিয়ে দিতে পারে, অথবা আমরা বলতে পারি যে যেটাকে আমরা বলি ফিনান্সিয়াল হেল্প। ফিনান্সিয়াল হেল্পটা কি? সরকার বলল যে ঠিক আছে, তুমি তো ব্যাংক থেকে লোন নিলে, তোমার 40 টাকার লোন নিলে তোমাকে 35 টাকার লোন নিলে তোমাকে 40 টাকা দিতে হয় ব্যাংকে। সেক্ষেত্রে ঠিক আছে, তোমার ওই ব্যাংকের টাকাটা আমি মৌকুব করে দিলাম। তাহলে তোমার 35 টাকা দিয়ে তুমি এখন চাল বিক্রি করো পার কেজি। আর বুঝতে পেরেছো? কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা আসি, তাহলে এখন আমরা বলছি এই যে আমাদের সাবসিডি যেটা, তো এগ্রিকালচারে যদি আমরা সাবসিডি দেই তাহলে সেক্ষেত্রে আমাদের অসুবিধাটা কি, আর সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কি? তো এগ্রিকালচারে যখন সাবসিডি দেয়া হবে তখন কৃষকের পকেট থেকে খরচ কমে যাবে, সরকার বিয়ার করছে। ফলে কৃষক ওই যে এক্সট্রা অ্যামাউন্ট যেটা পাবে সেটা দিয়ে সে আরো বেশি প্রডিউস করতে পারে। হ্যাঁ, তোমাদের এক অর্থে ঠিক আছে যে উৎপাদন বাড়ানোর জন্য সরকার সাবসিডি দেয়, সেটা ঠিক আছে। কিন্তু যখন উৎপাদন বাড়ে সেটার আমাদের একটা উদ্দেশ্য আছে। তো উৎপাদন বাড়ানোর উদ্দেশ্য কেন? কারণ আমরা অন্যের উপরে নির্ভরশীল হতে চাই না, আমরা এগ্রিকালচারে ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। আমাদের এগ্রিকালচারের সেক্টর বা প্রাইমারি সেক্টর যেগুলো আছে সেসব সেক্টরে যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, সেহেতু আমাদের এটা প্রয়োজন আছে। এখন আমি যদি ইন্টারন্যাশনাল ট্রেড চিন্তা করি, তাহলে এই যে সাবসিডি দিলে অন্য দেশ এফেক্টেড হয়, সেটা কিভাবে বলো তো? দ্রুত বলো, সময় কমে গেছে আমাদের, এখনো ওর ফাংশন আর অবজেক্টিভ বাকি আছে। এই কেউ বলতে পারবা? শুনতে পাচ্ছ? আমি তো দেখছি যে স্পিকার ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার স্যার, শুনতে শুনতে হ্যাঁ, পাচ্ছি। তাহলে এবার একটু উদাহরণ দাও যে সাবসিডি দিলে ইন্টারন্যাশনাল ট্রেডে কি অসুবিধা হয়? ও, সাবসিডি দিলে ইন্টারন্যাশনাল ট্রেডে তো আমার দেশের প্রোডাক্টের দাম কমে যাবে, তখন আমি কম দামে মানে বিক্রি করতে পারবো, বাট অন্য সব দেশে মানে যারা আমার যদি কম্পিটিটর তারা আছে যদি তারা তো তাদের প্রাইস হ্যাঁ, কমাতে পারবে না, যদি তাদের সাবসিডি তখন দেয়া তো না তাদের হয়, লস হবে। হ্যাঁ, যদি সেই সব দেশ সাবসিডি দিতে না পারে তাহলে তারা মার্কেট হারাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি জি যে জি। হ্যালো। শুরুর দিকে যখন আমাদের ট্রেড রাউন্ড গুলো হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে এগ্রিকালচারের উপরে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ আমরা বলছি কি যে যেহেতু আমাদের এগ্রিকালচার একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা নেসেসারি গুডস এর ক্ষেত্রে যায় আর কি এগ্রিকালচার। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দেশের একটা উদ্দেশ্য থাকে যে এগ্রিকালচারকে কিভাবে সেভ করা যায়, প্রত্যেকটা দেশ সেটাই ট্রাই করেছে। তো যখন আমরা WTO ট্রেড নেগোসিয়েশন এসেছি তখন কিন্তু এখানে আমাদের এই এগ্রিকালচার রিলেটেড ডিসকাশন এখানে শুরু হয়েছে। অর্থাৎ আমরা জানি যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা আমাদের WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এরা চায় যে আমরা আমাদের এগ্রিকালচার থেকে যাতে সাবসিডি কমিয়ে দেই বা তুলে নিই। কিন্তু যেহেতু আমরা বলছি না যে, আমরা বলছি যে আমরা তো আর এগ্রিকালচার অন্য দেশে এক্সপোর্ট করি না, সেহেতু আমাদের ওই আমরা আমাদের সাবসিডি তুলব না। যেমন আমাদের এর আগে কৃষিমন্ত্রী কিন্তু কখনোই বলেনি যে আমরা এগ্রিকালচার থেকে সাবসিডি তুলে নিব। অথবা এটা এমনও হতে পারে যে তাদের আমাদের যেহেতু সাবসিডি আছে সেহেতু অন্যান্য অনেক দেশ যারা আরো কমে এইসব এগ্রিকালচারাল গুড প্রডিউস করতে পারে তারা কিন্তু আমাদের দেশে ঢুকতে পারছে না। ফলে কিন্তু আমাদের ট্রেড এখানে হ্যাম্পার হয়। সেসব কারণেও কিন্তু এইসব যে অর্গানাইজেশন গুলো আছে তারা কিন্তু চায় যে আমার এখানে এগ্রিকালচারাল সাবসিডিও কমিয়ে দেওয়া হোক। তো এরপরে আমরা বলছি কি যে এটা মূলত আমাদের এরপরেই উরুগুয়ে রাউন্ডের পরেই মূলত আমাদের একটা সংস্থার আমরা পেয়েছি আর কি, যেটাকে আমরা বলছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ফাংশনটা আমাদের কি আছে একটু দেখি। এখানে আমরা বলছি কি যে এটা আমাদের একটা নতুন গ্লোবাল ট্রেডিং সিস্টেমের জন্ম দিয়েছে আমাদের এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।
সেই ট্রেডিং সিস্টেমটার মধ্যে আমাদের এখানে একটু নিজেরা দেখে নিও আর কি। যেটা মূলত আমাদের আমরা জানি যে ট্রেড যত বাড়ে তত ইকোনমিক গ্রোথ আর ডেভেলপমেন্ট জেনারেশন হয়। তো এবং আমরা জানি যে ট্রেড আর গ্রোথ আর ডেভেলপমেন্ট যত বাড়ে জনগণের লিভিং স্ট্যান্ডার্ডও তত বাড়ে। তো এই কনসেপ্ট নিয়েই মূলত আমাদের অল ট্রেড অর্গানাইজেশনের জন্ম, যে ট্রেড যত বাড়বে আমাদের ইকোনমিক গ্রোথও তত বেশি হবে। সব ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কনফিউজিং রেজাল্টও আছে, আমরা সব ক্ষেত্রে যে একই রকম রেজাল্ট পাই সেটাও ঠিক না। তো এখানে আমরা বলছি কি যে এই কনসেপ্টটাই মূলত আমাদের ডাব্লিউটিওর জন্ম হওয়ার জন্য, মূলত আমাদের ফার্দারিং ট্রেডের জন্য মূলত আমাদের ডাব্লিউটিওর জন্ম। তো এখানে আমরা দেখি যে আমাদের ডাব্লিউটিওর ফাংশনগুলো কি কি আছে। তো এখানে আমরা বলছি যে ফ্যাসিলিটি ইমপ্লিমেন্টেশন, অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন অফ ফার্দার অবজেক্টিভ অফ এগ্রিমেন্ট, মাল্টিল্যাটারাল ট্রেড যে এগ্রিমেন্ট গুলো আছে সেই এগ্রিমেন্টের আন্ডারে যতগুলো ডিসকাশন আমাদের হয়েছে সেই ডিসকাশন গুলোকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, অর্থাৎ কে এগুলোকে অবজার্ভ করবে, সেই অবজারভেশনের দায়িত্ব হলো আমাদের অল ট্রেড অর্গানাইজেশনের। তারপরে আমরা বলছি কি যে এখানে আমরা বলছি যে WTO shall provide forum negotiations among the members concerning the multilateral trade relations in matters dealt with in under agreement of annexes to the agreement। অর্থাৎ আমরা বলছি কি যে এই WTO-র আন্ডারে যে আমাদের যে বিভিন্ন দেশগুলো আছে তাদের মধ্যে যদি আলাদাভাবে কোনো আলোচনার দরকার হয়, সেই আলোচনার ব্যবস্থাও, অর্থাৎ যদি কোনো রকমের ডিসপিউট সেটেলমেন্ট বা এসবের কোনো প্রয়োজন হয় তাহলে তার জন্য আলাদাভাবে অন্য মানে বর্ধিত আকারের যে সভা বা বর্ধিত আকারের যে আলোচনার অ্যারেঞ্জমেন্ট সেটা আমাদের করবে হলো WTO। তো এরপরে আমরা বলছি কি যে এখানে আমাদের WTO যে রুলস এন্ড রেগুলেশন সেট করা থাকবে সেগুলো দেখাশোনার দায়িত্ব করবে হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং তার ভিত্তিতে সে বিভিন্ন কান্ট্রির বা গভর্নমেন্টের মধ্যে যে ডিসপিউট গুলো আছে সেগুলো সেটেল করার চেষ্টা করবে। এরপর আমরা বলছি কি ট্রেড পলিসি রিভিউ মেকানিজম, অর্থাৎ এখানে আমাদের যে ট্রেড পলিসি আছে সেটা ট্রেড পলিসিটা আসলে কি চেঞ্জ হওয়া দরকার নাকি ট্রেড পলিসিটা যেভাবে আছে এভাবে চলতে থাকবে, এগুলো দেখাশোনা করার দায়িত্ব হলো WTO-র। এরপর আমরা বলছি যে ইকোনমিক পলিসি মেকিং, তারপরে আমরা বলছি যে কোঅপারেশন, অ্যাপ্রোপ্রিয়েশন, ইন্টারন্যাশনাল, এটা কার সঙ্গে, এই যে আমাদের ইকোনমিক যে পলিসি মেকিং, সেই পলিসি মেকিং এর ক্ষেত্রে WTO কাকে কাকে সাহায্য করতে পারে, সেই ক্ষেত্রে তারা IMF এবং যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, IBRD, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এর একটা অংশ, এদের সঙ্গে সে কাজ করতে পারে যাতে তাদের ইকোনমিক পলিসি মেকিং এ ট্রেডটাও গুরুত্ব পায়, অর্থাৎ ট্যারিফ রিডাকশন থেকে শুরু করে অন্যান্য অনেক ট্যারিফ রিডাকশন বা নন ট্যারিফ বা প্যারা ট্যারিফ এইসব ব্যারিয়ার্স বা সাবসিডি, এগুলো নিয়ে আলোচনা করার সময় WTO যাতে এইসব এদেরকে সাহায্য করতে পারে সেটা নিয়েও এখানে আলোচনা হয় পলিসি মেকিং এর ক্ষেত্রে, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, এই পলিসিগুলোর ক্ষেত্রে। তো এরপর আমরা বলছি যে নিউ ওয়ার্ল্ড ট্রেড সিস্টেম অ্যাজ ভিজুয়ালাইজড ইন দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ আমরা একটা যে নতুন যে আমরা যে ট্রেড সিস্টেম বলি, যেখানে আমরা বলি যে আমাদের ট্রেড বাড়বে, তো সেইটার ইমপ্লিমেন্ট করবে হলো আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখানে আমাদের বলছে কি যে আমরা ওয়ার্ল্ড ট্রেডটাকে এমন ভাবে বাড়াতে চাই যেখানে প্রত্যেকটা কান্ট্রি বেনিফিটেড হবে। এরপর আমরা বলছি যে এখানে আমরা বলছি যে আমরা যদি যখন আমাদের ট্রেড বাড়ে তখন যাতে ডেভেলপিং নেশন গুলো যাতে হ্যাম্পার না হয়, তাদের এখানে যাতে সিকিউর থাকে, সেজন্য আমাদের এটার জন্য আমাদের কি কি প্রয়োজন আছে সেগুলো দেখাশোনা করার দায়িত্ব দেখবে হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কারণ আমরা জানি যে ডেভেলপিং নেশন গুলোর ইন্ডাস্ট্রি গুলো রিসেন্টলি বিল্ড আপ হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমি ট্যারিফ রিডিউস করে দেই অন্যান্য যে ইন্ডাস্ট্রি গুলো আছে যেগুলো আমার সঙ্গে কম্পিট করতে পারে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলোর সঙ্গে, তাহলে সেক্ষেত্রে আমি লুজার হব। তো সেক্ষেত্রে আমাকে প্রোটেক্ট করার দায়িত্ব ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। এরপর আমরা বলছি কি ওয়ার্ল্ড ট্রেডের ক্ষেত্রে যদি কোনো হার্ডেল থেকে থাকে তাহলে সেই হার্ডেল গুলো দূর করার দায়িত্ব হলো মূলত এই আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। তো এরপরে আমরা ফাংশনের পরে চলে এসেছি অবজেক্টিভ, আমি দ্রুত বলে যাচ্ছি। তো অবজেক্টিভের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হলো ট্রেডিং পার্টনার গুলোর মধ্যে আমাদের কম্পিটিটিভনেস বাড়ানো। তো কম্পিটিটিভনেস কিভাবে বাড়ে, যদি আমরা বলি যে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে বেশি বেশি আমরা সেভ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভনেস বাড়বে না। সেক্ষেত্রে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো যখন থাকে তখন দেখা যায় যে এগুলোর কস্ট বেশি থাকে, যখন কম্পিটিশন বাড়ানো হয় ইন্টারন্যাশনাল ট্রেডে তখন দেখা যায় যে আমাদের কস্টটা কমে যায়, মার্কেট প্রাইসটাও কমে, ফলে সেক্ষেত্রে কিন্তু কনজিউমারে বেনিফিটেড হয়। তো সেই আমাদের কনজিউমারে যাতে বেনিফিটেড হয় কম্পিটিশন অ্যারাইজ করলে, সেই দায়িত্ব কিন্তু আমাদের অবজেক্টিভ, সেটা হলো আমাদের উদ্দেশ্য আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। তারপর আমরা বলছি যে যখন আমাদের ট্রেড বাড়ে তখন আমরা জানি ওভারঅল প্রোডাকশন বা প্রোডাক্টিভিটিও বাড়ে, কারণ প্রোডাক্টিভিটি না বাড়লে দে আর নট এফিশিয়েন্ট, তাহলে এফিশিয়েন্ট না হলে সে মার্কেটে টিকতে পারবে না। এবং আমরা জানি প্রোডাকশন যত বাড়ে, প্রোডাক্টিভিটি যত বাড়ে তত আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনও হয় হোল ওয়ার্ল্ডের।
তো এরপর আমরা বলছি যে অল রিসোর্স কিভাবে আমাদের বেস্ট ইউটিলাইজেশন হতে পারে। যত আমাদের ট্রেড বাড়বে তত আমাদের প্রোডাকশন বাড়বে, হোল ওয়ার্ল্ডের এফিশিয়েন্ট ইউজ অফ প্রোডাকশন হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু রিসোর্সের ইউটিলাইজেশনটা ঠিক মতো হবে। তো এরপর আমরা বলছি যে টু ইমপ্রুভ দ্য লেভেল অফ লিভিং অফ গ্লোবাল পপুলেশন, স্পিড অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য মেম্বার নেশনস। তো যাতে আমাদের সার্বিকভাবে যাতে আমাদের জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত হয় এবং তাদের লিভিং স্ট্যান্ডার্ড যাতে বাড়ে, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা খেয়াল রাখতে চায়। তো এখানে আমরা কোথাও বাদ পড়ে গেছি কিনা আমরা মোটামুটি সবই বলেছি। তো কোনো কোশ্চেন থাকলে এখান থেকে করতে পারো, আমাদের সময় কমে গেছে। স্যার কোশ্চেন নেই। আচ্ছা, এরপরে নিজেরা একটু কিন্তু এগুলো বই থেকে দেখে নেবে আর কি। এই অবজেক্টিভ ফাংশন এগুলো থেকেই মূলত বড় কোশ্চেন থাকবে আর কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। তো মূলত এটা নিজেরাও বোঝা যায় যে আসলে আমাদের এখানে কি কি ব্যাপারগুলো আছে। আমরা যেহেতু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের শুরু থেকে দেখে আসছি, সেহেতু আমার মনে হয় না এখানে আর সমস্যা থাকার কথা। তো এগুলো আর ওই উরুগুয়ে রাউন্ডটা পড়তে হবে, আর এই অবজেক্টিভ আর ফাংশন উরুগুয়ে রাউন্ড থেকে কিভাবে ডাব্লিউটিও জন্ম সেটা ওখানে একটু দেখতে হবে। উরুগুয়ে রাউন্ডটা আমাদের আসে, এটা শর্ট কোশ্চেন হিসাবে দেয় 4 মার্কের, এখান থেকে একটু নিজেরা দেখে নেবে আর কি। তো আমরা বলছি যে আর অবজেক্টিভ আর ফাংশন এটা হলো বড় কোশ্চেন, আর কি কি বড় কোশ্চেন রিলেটেড আছে সেটা দেখে নিজেরা একটু দেখে নেবে, তাহলে আর একটা ক্লাস হলে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। তো জি স্যার। আজকের এই জি স্যার। পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যার আসসালামু শেষমেশ আলাইকুম। 23 জনকে প্রেজেন্ট পেয়েছি, 23